দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি কেন এটি বলছেন না? বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেওয়া যেত। আর আজকের সংসদে বিরোধী দল এসে সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে আজকে আমরা ডাকসুর যে প্যানেল ছিলাম তাদেরকে সবাইকে অনন্ত জলিল মনে করেছে। আমরা 1 বছরে এসে সকল অসম্ভবকে সম্ভব করে ফেলবো। বিচারক মণ্ডলী, বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে পক্ষ দলের তৃতীয় বক্তা যেখানে শেষ করছে সেখান থেকে শুরু করতে চাই। তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের 9টি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন 9টি বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে, আমার বাংলাদেশের 3টিও থাকে না। আমার বাংলাদেশ এই কারণেই সফলতম হতে পারে না। তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না। আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না, ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না। যদি আমার স্বপ্নকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না, আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে তাদের 3 বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী 1971 থেকে আজকে 2022 সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে? বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন, 2020 সালের তথ্য মতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ, যেটা 2035 সালে গিয়ে হবে বিশ্বের 25তম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের উন্নতি হবে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারত বর্তমানে বিশ্বের 7ম বড় অর্থনীতির দেশ। 2035 সালে গিয়ে ভারত হবে বিশ্বের 3য় বড় অর্থনীতির দেশ। ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বসে থাকছে না, পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না। আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো, আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত, সেটিকে আমাদের টপকে যেতে হবে। কেন আমরা যেতে পারবো না, কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি, কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2021 সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি কেন এটি বলছেন না? বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেওয়া যেত। আমাদের সমস্যাগুলো এই জায়গায়। আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, বাংলাদেশের শিক্ষা খাত যদি লক্ষ্য করুন, পৃথিবীর কোনো মধ্যম আয়ের দেশ, স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র 2% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না, বাংলাদেশে মাত্র 2% দেওয়া হয়। শুনে অবাক হবেন, এই 2%-এর অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন দিতে। আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে, আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন, সেরা 10টির অন্তত 9টি পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও, কিন্তু বাংলাদেশের একটিও পাননি, আগামী 10 বছরও পাবেন না। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন। আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন? একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি 0.2 মিলিয়ন অর্থাৎ মাত্র 2 লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি। আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত? 130 কোটি জনসংখ্যার একটি দেশ, আর আপনি 17 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন। আপনি যদি 17কে 130-এর সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে, কৃষি খাতের কথা বলছেন। বাংলাদেশের কৃষি খাতের জন্যই আমাদেরকে আরো ভুগতে হবে। বাংলাদেশের কৃষি খাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন, কৃষকের কাছে যান সেটি দেখতে পাবেন না। কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। আজকে কি হয়েছে? আজকে হয়েছে যে পুরো বাংলাদেশের যে হাসপাতালের যে সিস্টেম, স্বাস্থ্য খাত, এটি 8 থেকে 10টি কোম্পানির হাতে, মানুষের হাতে জিম্মি রয়েছে। এইটি থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সবকিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে, এখান থেকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম। এই অন্যতম হওয়ার যে কারণটি, এই অন্যতম কারণটি হচ্ছে এটি। আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন, আপনি প্যারিস চুক্তির কথা বলছেন। এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল, যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না, বের হয়ে যাবে। আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে। আপনি দেখবেন ওই কার্টাগোনা প্রোটোকল চালু হয়েছিল ঠিকই, যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের
ধরনের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না, সে বের হয়ে গিয়েছে। তারা সেইটুকুই লক্ষ্য করবে। তাই মাননীয় বিচারক মণ্ডলী, আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে, সেটি আমরা স্বপ্ন দেখি, কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয়। যখন আমাদের সামনে ভারত রয়েছে, সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে কাজ করতে পারি। আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে। ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে বিরোধী দল এসে সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে আজকে আমরা ডাকসুর যে প্যানেল ছিলাম তাদেরকে সবাইকে অনন্ত জলিল মনে করেছে। আমরা এক বছরে এসে সকল অসম্ভবকে সম্ভব করে ফেলবো। দ্বিতীয়ত, তারা এই ডাকসুর এক বছরের যে প্যানেল সেটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে। মাননীয় স্পিকার, তাদের কথাগুলোতে যদি আসি, তাদের আজকে সবচেয়ে বড় রোষানলের জায়গা ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন। মাননীয় স্পিকার, আমিও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত একজন সদস্য এবং হল সংসদে ইপিজিএস এর যে বেশি ভোট পেয়ে নির্বাচিত সদস্য। আমার যদি সেই ইমেজটি থাকে, আমি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করার সেই মানসিকতা থাকে, তাহলে শিক্ষার্থীরা আমাকে কেন নির্বাচিত করবে না? হ্যাঁ, নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার মানে এই নয় পুরো নির্বাচনটি অন্যরকম একটি নির্বাচন হয়েছে। কেউ বলতে পারবে না অমর 21 হলে একটি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, আমরা এগুলো মেনে নিচ্ছি, কিন্তু মাননীয় স্পিকার আজকের সবচেয়ে বড় যে কথাটি, যে জায়গাটিতে তারা বিরোধিতা করছেন সেটি হচ্ছে তারা বলছেন যে যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অধিকাংশই ক্ষমতায় ছিল, তারা এসে তো একদিনে চাইলেই গণরুম উচ্ছেদ করে ফেলতে পারতো, একদিনে তারা চাইলেই সকল যে গেস্ট রুম সকল উচ্ছেদ করতে পারতো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমার অমর 21 সালে 530টি সিট রয়েছে অ্যালটমেন্টে, সেখানে শিক্ষার্থী থাকে প্রায় 900। আমি ধরে নিচ্ছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজের জোর খাটিয়ে 30 থেকে 50টি সিট দখল করে আছে। আমাকে আপনি উত্তর দিয়ে যান, বাকি 2 থেকে 250 বা 300 সিটের যোগান ওই শিক্ষার্থীদের থাকার জায়গা কে দিবে? সেটির ড্রাইভার কি বিশ্ববিদ্যালয়ের উপরে বর্তায় না? না আমি এক বছরে এসে সেই সিটগুলো সেখানে তৈরি করে দিব? মানে স্পিকার, তারা মনে করছেন যে এক বছরে একটি হলের জন্য একটি নকশা দেওয়া হবে, সেই হলটি এক বছরে দাঁড়িয়ে যাবে, সেখানে শিক্ষার্থীরা গিয়ে সকল আবাসন সমস্যার সংকট হয়ে যাবে। তারা মনে করছেন যে গেস্ট রুম সপ্তাহে মাসে 24 দিন হতো, সেই গেস্ট রুম এক বছরের মধ্যে 0 দিনে নেমে আসবে। এটা কখনই সম্ভব না মাননীয় স্পিকার। আমরা আপনাকে দেখাচ্ছি যে গেস্ট রুম মাসে 24 দিন হতো, সেটা এখন মাসে 7 দিন হয় মাননীয় স্পিকার। এটা ডাকসুর প্রথম এক বছরের সফলতা মাননীয় স্পিকার। তারা বললেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তার মুক্তিযোদ্ধার রিলেটেড কোনো কাজ করেনি। মাননীয় স্পিকার, তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতো চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছেন। দেখুন, মুক্তিযুদ্ধ সেই ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধ প্রয়োজন ছিল মাননীয় স্পিকার, কিন্তু আজকে জাতির এই করোনার ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে যেটি দরকার ছিল, সেই ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অক্সিজেনের সিলিন্ডারটি ধরে দিন রাত ঘরে ঘরে গিয়েছেন মাননীয় স্পিকার। এটি তারা চোখে দেখেন না মাননীয় স্পিকার। তারা এটি চোখে দেখেন না যখন আমার শিক্ষার্থী ভাইরা একটি যানবাহনের অভাবে একটি টিউশন গিয়ে ঠিকমতো পড়াতে পারেন না, তখন সেই মুক্তিযোদ্ধার সম্পাদক 100 সাইকেল নিয়ে ওই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেন, সেটি তাদের চোখে পড়ে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে আমরা কোনো কিছু সমূলে উৎপাদন করতে পারিনি, আমরা সকল সমস্যার সমাধান করতে পারিনি, সেটি আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার। এই ডাকসু আছে বলে আজকে আপনি সেই সজোরে কথাটি বলতে পারেন। ওই যারা ছাত্র নেতা, সিলেক্টেড ছাত্র নেতা রয়েছে, তাদের বাইরে এসে জুলিয়াস সিজার তালুকদারের মতো একজন মানুষ নিরাপত্তা মঞ্চ প্রতিষ্ঠা করতে পারে, সেই নিরাপত্তা মঞ্চে আপনি নিরাপত্তার আশ্রয় নিতে পারেন। সেই ডাকসু এসেছে বলেই আজকে ওই তাসনিম আফরোজ ইমির মতো একজন মানুষ শামসুন নাহার হলের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে গিয়ে, হল প্রশাসনের বিপক্ষে গিয়ে অন্ধকারাচ্ছন্ন যুগের একটি যে আইন সেটি বাতিল করে নতুন আইন নিয়ে আসতে পারে মাননীয় স্পিকার। এই সফলতা আমার ডাকসু দেখিয়েছে মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি আবারও বলছি মাননীয় স্পিকার, আমার ডাকসু এক বছরে আমার সময়ে কখনোই সকল সমস্যার সমাধান দিতে পারেনি, পারা সম্ভব না। আমরা বিশ্বাস করি আমরা যেটুকু শুরু করেছি, বিগত 28 বছরে তো কিছুই ছিল না, সেই শুরুটাকে সামান্য কিছু ধরে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা এই ক্ষেত্রে কাজ করে যাবে। আর তাদের কাজ করার জন্য যে বৈধ প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মটি কাজ আমরা করে গেছি। শিক্ষার্থী এবং শিক্ষকদের যে চাহিদার সামঞ্জস্য, সেই কাজটি আমরা করে দিয়ে গিয়েছি। ছাত্র নেতারা ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতার নেতৃত্বের জন্ম দেয় বাংলাদেশের জন্য, সেটি করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।